দর্শক, রাজধানীর উত্তরায় ৬ তলা একটি ভবনের নিচ তলায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের উপরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছেন, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভকালীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন, তারা অনেকেই আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাবেন। পরিস্থিতি সার্বিক এবং ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ধন্যবাদ মুন আপনাকে। আসলে যে কথাটি বলছিলেন যে আমরা এখন রয়েছে উত্তরায়। আসলে আমরা সকাল 10:15টার দিকে আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এই উত্তরার এই রেস্টুরেন্টটিতে, লাভালিন রেস্টুরেন্টটিতেই আসলে অগ্নিপাতের সূত্রপাত হয় এবং সেই সূত্রপাতের খবর, অগ্নিপাতের মানে যখনই সূত্রপাত হয় তখন তার সংবাদ পেয়ে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের প্রাথমিক অবস্থায় আমরা যতটুকু জানতে পেরেছি 8টি ইউনিট এখানে এসে পৌঁছায়। তার পরবর্তীতে কিন্তু একে একে করে আরও 4টি ইউনিট এখানে বাড়ানো হয়। পরবর্তীতে মোট 12টি ইউনিট এখানে কাজ করেছে। দীর্ঘ 2:15টার দিকে এই সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সকল অগ্নিকাণ্ড তাদের নিয়ন্ত্রণে এসেছে এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণটি যদি আমরা এখনও তাদের কাছে জানতে চেয়েছি, তারা এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে তারা ভেতরে পরিদর্শন করছেন, পরিদর্শন করে এসে হয়তোবা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদেরকে জানাতে পারবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যেই কিন্তু এখান থেকে 7 জনকে আসলে তারা উদ্ধার করেছেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার করেছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যতটুকু জানতে পেরেছি যে নিচতলায় যে লাভালিন রেস্টুরেন্টটি রয়েছে, এই রেস্টুরেন্ট থেকে আসলে অগ্নিপাতের সূত্রপাত হয়, আগুনের সূত্রপাত হয়। এখানে সিলিন্ডারের মাধ্যমে তারা যেই রান্নাবান্নার কাজটি করতো, ধারণা করা হচ্ছে সেই সিলিন্ডার থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। এখানে আরও অন্য অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, প্রায় সবগুলো প্রতিষ্ঠানই ক্ষয়ক্ষতি হয়েছে। পেছনের ভবনটিতেও আমরা একটা সময় দেখেছি যা আগুন ছড়িয়ে যাচ্ছে। তারপরে তারা এখানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের অত্যন্ত চেষ্টার ফলে তারা সেগুলো সব নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পর্যন্ত আমরা যেই সংবাদটি বলতে চাই যে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেহেতু আজকে শুক্রবার ছিল, এখানে আসলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ ছিল, যার কারণে এই প্রতিষ্ঠানগুলোতে তেমন লোকজন ছিল না। তবে রাতে যে লোকজন ছিল তারাই শুধু এখানে ছিলেন। তারা অগ্নিকাণ্ডের যে বিকট শব্দ শুনতে পেয়েছেন, সেই শুনতে পেয়েই কিন্তু তারা এই তাদের প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছেন। আমরা এমন প্রত্যক্ষ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন তিনতলায় জিমে কাজ করেন, জিমের ইনস্ট্রাক্টর যে রয়েছেন তিনি এখানে অবস্থান করছিলেন রাতের বেলা। তিনি সকালে আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিকট শব্দ শুনে তিনি বের হয়ে আসেন এবং বের হওয়ার পর তিনি দেখতে পান যে নিচতলার যে রেস্টুরেন্টটি রয়েছে সেখান থেকেই আসলে আগুন জ্বলছে এবং সেটি দেখে তিনি 3তলা থেকে লাফিয়ে পড়ে কিন্তু তিনি মোটামুটি তার জীবনকে রক্ষা করেন। তিনি আহত হয়েছেন। এমন আরও অনেকেই হয়তোবা রয়েছেন যে 7 জনকে আসলে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের খবর এখন আমরা তা পাইনি, তারা কি অবস্থায় আছেন। তবে আমাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা বা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা এখনও পর্যন্ত সুস্থ আছেন, তাদের সেই বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ করার পরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বা উদ্ধার করার পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে, কি প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে বা বিল্ডিংয়ের কতটা ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো হয়তো বা আনুষ্ঠানিক ব্রিফ করার পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। মন রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরা থেকে সহকর্মী রাকিব হাসান যুক্ত ছিলেন আমাদের সাথে, অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ফিলিস্তিন সংকটের রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তার বক্তৃতায় বলেন, তারা এমন এক সময় একত্রিত হয়েছেন যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। এই বর্বরতা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। We call upon all actors and stakeholders indeed beyond the region
to take decisive and collective actions to end the brutalities unleashed by the Israeli forces. The massacres in Gaza, the West Bank, and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. That's why last November, Bangladesh stood up at the International Criminal Court asking for expeditious investigations into the heinous crimes against humanity. Such actions on accountability can deter the perpetrators against further and future atrocities. Alongside, let us intensify our efforts on realization of a viable two-state solution. জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনের হত্যাকারীদের বিচার করতে না পারা। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কাউকে বিনা কারণে গ্রেফতার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে দ্রুত। অনুসারে খুলনা বিভাগের নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। এ সময় খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। অনেক কড়া ভাষায় বলতে পারি, গর্জন করে বলতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যাই করি না কেন, যতক্ষণ না আপনারা আপনাদের দায়িত্বটি উপলব্ধি না করবেন এবং সেটুকু পালন না করবেন, এটি আসলে সম্ভব নয়। আর আরেকটি জিনিস, আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সাথে পুরো বাংলাদেশে যারা রয়েছেন তাদের প্রতি যে দিন শেষে আসলে কেউ যদি আপনাদেরকে আপনাদের শপথের সাথে বিশ্বাসঘাতকতা করে ওই পোশাকের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করে আপনাদের উপরে কোনো নির্দেশ চাপিয়ে দেয় যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী, দয়া করে প্রতিষ্ঠানের একজন হিসেবে, প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই গার্ডস নিয়ে, বোল্ডনেস নিয়ে এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। আপনারা যদি এক হন, কেউ আপনাদেরকে দিয়ে করাতে পারবে না। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদ পন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েকশো জনকে আসামি করা হয়েছে। দুর্নীতিবাজ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে একটি মহল পায়তারা করছে ভারত উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, এই দেশের জনগণ আর আওয়ামী লীগের ক্ষমতায় দেখতে চায় না। কৃষিবিদদের উদ্যোগে রাজধানীর জিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় বিক্রির দোকান উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুর্নীতিবাজদের নিয়ে উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার চোর ডাকাত ধরতে চায় না। ক্ষমতায় নাই, তাই দেশের ব্যবসা বাণিজ্য ভারতের নষ্ট হয়ে যাবে, সেই কারণে খুব কান্না পাইতেছে তাদেরকে। আবার হাসিনারে কিভাবে আনানো যায়? এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগের কখনো ক্ষমতা আসতে দেবে না। যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশটাকে বিদেশের বাজার বানাইতে চায়, তাদের এই দেশে কোনো ঠাঁই নাই।
নির্বাচনের জন্য 1 মাস বেশি সময় লাগলেও প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পেশাজীবী বিভাগের উদ্যোগে সদস্য সম্মেলন অনুষ্ঠানে আহ্বান জানান তিনি বলেন, জোড়াতালি দিয়ে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দিলে জনগণ মানবে না। বিগত সরকারের আমলে অবৈধ ভোটারদের বাদ দিয়ে নতুন করে ফ্রেশ ভোটার তালিকা প্রণয়নের আহ্বানও জানিয়েছেন জামায়াতের নেতা। এই জোড়াতালি দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে? এতে যদি 1 মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত। কি বলেন আপনারা? ফ্রেশ ভোটার তালিকা, ভুয়া ভোটার বাদ, আর ভোটার তালিকা থেকে যারা ভোটার হওয়ার মতো যারা বয়স হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য এটা একটা পূর্ব শর্ত। 21 থেকে 23 ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাংলাদেশে পুরোদমে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়াও জানুয়ারি মাসের শুরু থেকেই শৈত্যপ্রবাহ সহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। বাতাসে শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা, ছোট হচ্ছে দিন আর রাত হচ্ছে দীর্ঘ। সাজপ্রভাতে কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। পঞ্জিকার হিসেব অনুসারে পৌষ ও মাঘ 2 মাসেই শীতকাল। অতীতে চেয়ে এবার শীত কেন বাড়বে তার ব্যাখ্যা দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। উচ্চচাপ বলয়ের অবস্থান এবং পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে আসা শীতল বায়ু এবং জলীয় বাষ্পের প্রাপ্যতা কমে যাওয়া এবং ঊর্ধ্ব আকাশের ওই বায়ুর নিম্নমুখী বিচরণ, এই সবগুলো নিয়মের কারণে 23 তারিখ থেকে শীতের অনুভূতি একটু বৃদ্ধি পাবে। আর এছাড়াও সত্য প্রবাহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার আগাম বার্তাও দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীত রেকর্ড রয়েছে 17 দিন 22 দিনেরও টানা মৃদু ধরনের শৈত্যপ্রবাহের রেকর্ড আমাদের রয়েছে। এবং এই জানুয়ারি মাসেই 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের হিমালয় সংলগ্ন জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এটা বলতে পারে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 2004 সালে রাজধানীর চালের বাজারে আবারও অস্থিরতা। চিকন চাল কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দামও। চালের দাম বৃদ্ধির পেছনে মুনাফা সিন্ডিকেট ও পাইকারি ব্যবসায়ীদের দোষছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে রমজান মাস সামনে রেখে সব ধরনের ভোজ্য তেলের আমদানি শুল্ক দ্বিতীয়বারের মতো কমিয়েছে সরকার। তবে সরবরাহ আগের তুলনায় বাড়লেও তা অপ্রতুল বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজধানীর বাজার বেড়েছে সব ধরনের মুরগির দাম। SM তানবীরের রিপোর্ট। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত 20 অক্টোবর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15%, রেগুলেটরি শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং আগাম কর 5% সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড NBR। এতেও দাম না কমায় গত 31 অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। তবে এর প্রভাব বাজারে পড়েনি, উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। একই অবস্থা তেলের বাজারেও। হাফ লিটার পাওয়া যেতেছে না, 1 লিটারও সংকট, 5 লিটারও সংকট, 2 লিটারটা একটু পাওয়া যেতেছে। এই কনজিউমার কোম্পানিগুলো লাইসেন্স দেওয়ার পরে তারা কিন্তু বাজারজাত করতে আসছে বিদায়ী, তারাই কিন্তু দাম বাড়ায়, তারাই কিন্তু দাম কমায়। এর আগে এরকম ছিল না। মিলিয়নেরা 1 বছর চালে 50 টাকা 100 লাভ করে, তারা 1 বছর চালে 700-800 টাকা বা 1000 টাকা পর্যন্ত লাভ করে। এই জন্য বাজারটা উথাল পাতাল, বাজারের দাম বাড়ছে। যদি সরকার সিদ্ধান্ত নেয়, যদি এটা কোনো ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তো আশাবাদী ছিলাম যে এখন নতুন সিজন দাম কমবে, সেখানে জায়গা দেখা যায় চালের মধ্যে আগুন লেগে রয়েছে। সরকারের তরফ থেকে বারবার পদক্ষেপ নেওয়া হলেও দাম কমছে না কোনো কিছুরই। ক্রেতা ও ভোক্তারা বলছেন বাজার সহনীয় রাখতে প্রয়োজন সরকারের নিয়মিত মনিটরিং। সরকার যতই চেষ্টা করুক ট্যাক্স কমাইয়ে দিয়েও সস্তায় দেবে পাবলিকের কাছে, পাবলিকের সস্তায় একটু খাবে নেবে, হ্যাঁ, কিন্তু যেভাবে মার্কেট বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু বেতন সবাই বাড়ে না, সবার কঠিন অবস্থায় চলতে হয়। যাদের টাকা আছে তারাই পারবে বাজার করে খাইতে, আর যাদের টাকা নাই তারা শুধু দেখবে যে অন্য বাজার করে নিয়ে আসতেছে, ওইটা দেখেই তারা আর কি
পেট ভরবে, এছাড়া কিছু করার নাই ভাই। না সব আমি বললাম তো সব কিছুরই দাম বেশি। আবার মাছ থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সব জায়গায়, আপনি সবজি যান সব জায়গায়। এ সপ্তাহে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে মুরগি। কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 210 টাকা এবং সোনালী মুরগি 320 টাকায় বিক্রয় হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম। এসএম তানবীর, মাই টিভি, ঢাকা। পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর বাজারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার মার্কেটে এই অভিযান শুরু হয়। তপন কুমার বলেছেন, সচেতনতা তৈরির কারণে কোনো জরিমানা করা হচ্ছে না, কিন্তু এর পরেও যদি পলিথিনের ব্যবহার বন্ধ না হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব। পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হবেই এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। কিছু কিছু রোগের ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা বিদেশে চিকিৎসা নিতে গেলেও সামান্য অসুস্থতাতেই অনেকে ছুটে যাচ্ছেন বিদেশে। চিকিৎসার পাশাপাশি এটাকে মেডিকেল ট্যুরিজম বলছেন অনেকে। পাশাপাশি স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকেই সামান্য অসুস্থতা নিয়েই গ্রাম থেকে ছুটে আসছেন রাজধানীতে। এতে করে চাপ বাড়ছে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাপনায়, যার ফলে কমছে সেবার মান। বিস্তারিত এসএম তানবীরের বিশেষ রিপোর্টে। এক শ্রেণীর রোগী আছেন যারা সামান্য সমস্যাতেই ছুটে যান দেশের বাহিরে। অনেকের কাছে এটা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। অবশ্য রথ দেখা, কলা বেচার মতো চিকিৎসা এবং বেড়ানোটা একই সাথে সেরে নিচ্ছেন অনেকে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনর্থক যে পরিমাণ অর্থ প্রতি বছর দেশের বাইরে চলে যায় তা ঠেকাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম নীতি থাকা উচিত, কারণ এর সাথে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা যুক্ত। যদি কারো সত্যিকার অর্থেই দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, তাহলে যে চিকিৎসক তাকে দেখেছেন তিনি ওই রোগীকে রেফার করবেন। রেফার করার পরে একটি উপযুক্ত বোর্ড সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেশের বাইরে যাওয়ার উপযুক্ত হয়, তখনই কেবলমাত্র অনুমতি দেবে এবং সেই অনুমতি পেলে রোগীকে বৈদেশিক মুদ্রা দেয়া হবে, অ্যালোকেশন করা হবে, যেটা দিয়ে দেশের বাইরে চিকিৎসা করা হবে। যদি এরকম একটি নিয়ম না থাকে তাহলে তো প্রতি বছর কয়েক বিলিয়ন অর্থ তো বিনা প্রয়োজনে অপচয় হচ্ছে। তো এই জায়গায় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া দরকার। অন্যদিকে সামান্য সমস্যা নিয়েই রোগীরা ছুটে আসছেন রাজধানী ঢাকায়। ডাক্তার দেখাতে আসছে, ঠিক আছে, সমস্যা পেটের দর্শক আপনার পছন্দ হয় না, সত্যি কথা যেটা আমি অনেক কাছে শুনছি, বললো তুমি ওখানে যাও, গেলে তুমি সুস্থ হবা। এতে করে যেমন একদিকে বাড়ছে রোগীর চাপ, অন্যদিকে কমছে সেবার মান। এজন্য বিদেশের মতো বাংলাদেশে রেফারেল ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকেরা। একটা সাধারণ ব্যথার রোগীকে আমরা যদি এরকম উপজেলা লেভেলেই ওটাকে ট্রিটমেন্ট দিয়ে ওখানেই যদি তার ট্রিটমেন্টটা হয়ে যেত, তাহলে সে কখনোই শহরকেন্দ্রিক হতো না। কিন্তু আমাদেরও প্রবণতাটা এরকম যে আমার ব্যথা আছে, আমি এখানে দেখাবো না, আমি শহরে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, প্রফেসরকে দেখাবো। এই যে একটা মানসিক একটা জিনিস আমাদের রোগীদের মধ্যেও ডেভেলপ করছে, এটারও একটু পরিবর্তন দরকার। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশ পরিবর্তনের যে বিশাল সুযোগ পেয়েছে জাতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এই পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এসএম তানবীর, মাই টিভি, ঢাকা। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে উল্লেখযোগ্য উন্নতির জন্য এই স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, নিহত 5 লাখের মতো মানুষ, স্বৈরশাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে। এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের সেই 2 যুগের নিষ্ঠুর শাসনের বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখো মানুষ। তবে সেই সিরিয়াকেই টপকে 24-এর বর্ষসেরা দেশের মুকুট পেল বাংলাদেশ। এ বছরেরই 5ই আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন আরেক স্বৈরশাসক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে।
প্রতি বছরের মতো চলতি বছরও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। তারাই 2024 সালে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে। সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ, রানার আপ সিরিয়া। এবছর চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।